নমস্কার, আমি পূজা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা। সকালবেলায় মন্দিরটিকে ভালো করে সাজিয়ে আর দৈনন্দিনের পুজোটা সেরে ফেলেছি। এখন বাজে দুপুর 3টে। আজ সবাই একটু জলদি জলদি লাঞ্চ করে নিয়েছিলাম, তাই এখন একটু চা নিয়ে বসেছি। এই যে চাটা খাবো। চা খাওয়া হয়ে গেলে একটু দিওয়ালির জন্য ঘরটা ডেকোরেশন করব, আর চেষ্টা করব একটু রঙ্গোলি বানাতে, আর সন্ধেবেলায় পুজোর জন্য পুজোর জোগাড়গুলো করে রাখবো। চলুন এবার শুরু করব রঙ্গোলি বানানো। এই বাড়ির মেন দরজাটির সামনে একটি প্রথমে রঙ্গোলি বানাবো, তারপরে সিঁড়িতে বানাবো। এই রঙ্গোলির ভিডিওটি আমি কিছুদিন আগে ফেসবুকে দেখে সেভ করে রেখেছিলাম, তাই সেরকমই বানাবার চেষ্টা করব। আগে যখন রেগুলার অফিস যেতে হতো, তখন না এই দিওয়ালির আগেতে অফিসে রঙ্গোলি বানাবার কম্পিটিশন হতো, গ্রুপে হতো। আমরা সবাই মিলে একটা গ্রুপ হতাম, আর সেখানে আমরা বিভিন্ন রকম রঙ্গোলি বানাতাম, আর সেখানে বিভিন্ন রকম প্রাইজও দেওয়া হতো। বাট এখন ওয়ার্ক ফ্রম হোম হয়ে না ওই জিনিসগুলো খুব মিস করি। জানেন, অনেকবার আমাদের গ্রুপে ফার্স্টও প্রাইজ পেয়েছে, আবার কখনো কখনো কিছু প্রাইজও পেতাম না। তবে একটা খুব মজা হতো যে সবাই মিলে বিভিন্ন রকম ডিজাইন দেখে আর সেগুলোকে ওই রঙ্গোলি বানাবার চেষ্টা করা, ওটা না খুব ভালো লাগতো। তো ওয়েস্ট বেঙ্গলে আলপনা বানানোরই বেশি চল আছে। ছোটবেলায় বাড়িতে কোনো পুজো হলে মা আলপনার বাটি ধরিয়ে বলতো পুরো ঘরে আলপনা দিতে, আর ওটাই ছিল আমার পুজোতে মাকে করা হেল্প। কিন্তু এই যে রঙ্গোলি বানানোটা, এটা আমি দিল্লিতে এসেই শিখেছিলাম। প্রথম যখন অফিসে জয়েন করেছিলাম, তখন প্রথম যে দিওয়ালিতে, তখন আমি প্রথম রঙ্গোলি দিয়েছিলাম। এখনও সেরকমভাবে পাকাপোক্ত হয়ে উঠতে পারিনি, তবে হ্যাঁ, আমার এই রঙ্গোলি দিতেও না খুব ভালো লাগে। ভিডিওতে ডিজাইনটা দেখেছিলাম তো অন্যরকম, কিন্তু বানিয়ে ফেলেছি অন্যরকম। মধ্যের ওই যে গোলটা দেখছেন, ওটা ওই ভিডিওর মতোই বানাতে পেরেছি, কিন্তু বাইরের বাইরেটা আর পারলাম না, সেজন্য একটু নিজের মতো বানিয়ে ফেলেছি। তবে দেখতে ভালোই লাগছিল। আর এই সাদা সাদা মধ্যেখানে আবির দিচ্ছি, এগুলোতে সন্ধ্যাবেলা হলে প্রদীপ রাখবো, দেখতে ভালো লাগবে। আর এই যে পেন্সিলটি, এটি আমি আগের বছর কিনে এনেছিলাম বাজার থেকে। এতে না খুব সুন্দর মা লক্ষ্মীর পায়ের ছাপ হয়। এতে কিছুই করতে হবে না, একটু আবির দিয়ে আর একটুখানি চারিদিকে ছড়িয়ে দিতে হবে, তারপরে এতে খুব সুন্দর মা লক্ষ্মীর পায়ের ছাপটি ফুটে উঠবে। মেন দরজার সামনে তো রঙ্গোলিটা আঁকা হয়ে গেছে। এবার এই সিঁড়িটার কাছে একটু রঙ্গোলি বানাবো। এই পদ্ধতিটাও আমি দেখেছিলাম এই বছর এই ফেসবুকে, তাই ভাবলাম একটু অ্যাপ্লাই করি। এটা খুব ইজি, এতে বেশি কিছু মেহনতের নেই। প্রথমে নিজের মনের মতো সব রঙগুলিকে একটু একটু করে ছড়িয়ে দিলাম একটা জায়গাতে, একটা লম্বা লাইন বানিয়ে। আর এবার একটু করে ভালো করে সেট করে নেবো, যাতে একই রকম প্যারালালে থাকে লাইনটা। আর এবার না এই যে টেন্সিলটা দেখছেন, এই টেন্সিলের সাহায্যে আমি আলপনাটা বানিয়ে নেব। অবশ্যই এই টেন্সিলগুলি আমার না, পাশের বাড়ির বান্ধবীর। আমি ওর কাছ থেকে দুটো টেন্সিল নিয়ে এসেছি। ও একটা পুরো 24টা টেন্সিলের সেট কিনেছে, তার থেকে আমি দুটো পছন্দ করে নিয়ে এসেছি। আর এই টেন্সিলগুলো দিয়ে, আর এতে আপনি কালার ভরে দিয়ে, আর আস্তেই ওই টেন্সিলটি তুলে নিলেই হয়ে যাবে আপনার আলপনার ডিজাইন। কত চটজলদি, কত সুন্দর একটি আলপনা হয়ে গেছে। এইটি আমার বেশি ভালো লেগেছে। আর পুরো নিচের থেকে উপরের সিঁড়ি পর্যন্ত আমি মা লক্ষ্মীর পা এঁকে নেব। আর এই মা লক্ষ্মীর পায়ের টেন্সিলটি আমি ওই বান্ধবীর কাছ থেকে নিয়ে এসেছি।
আপনারা তো সবাই জানেন যে নর্থ ইন্ডিয়াতে এই দিওয়ালির সময় কালী পুজো হয় না, হয় ধনলক্ষ্মী আর গণেশ ঠাকুরের পুজো। তাই আমিও ভাবলাম যে আমার এই বাড়িতে দিওয়ালির সময় আমিও গণেশ ঠাকুর ও লক্ষ্মী ঠাকুরের পুজো করব। এই বছরই প্রথম, তাই আমি আগের থেকে সব কিছু জিনিস নিয়ে এসেছিলাম। আর পাশের বাড়ির বান্ধবীটিকে জিজ্ঞেস করে পুজোর যা যা করণীয় সেগুলো শুনে নিয়েছিলাম। আর এখন সেই হিসাবে আমি পুজোর জায়গাটা রেডি করে রাখছি। সন্ধ্যাবেলায় ওই 7:30টার পর বললো পুজো করার সময়, তো তখন পুজোটা করব। এই বছর তো আমার প্রথমবার, তো আমি তো কিছুই সেরকম জানতাম না। তাই পাশের বাড়ি বান্ধবীটির থেকে জিজ্ঞেস করে এসেছি যে সে কিভাবে এই পুজোটি করে, আর তার কথা মতোই আমি সাজাবার চেষ্টা করেছি। তবে কিছু ভুল ত্রুটি অবশ্যই থেকে যাবে, সেগুলো আমি পরের বছর নিশ্চয়ই ঠিক করে নেব। আমার পুজোর জোগাড় তো এদিকে হয়েই গেছে, আর ওইদিকে দাসবাবু বানাচ্ছে ভগবানের জন্য আজকে একটু পায়েস। আজকে একটু পায়েস আর লাড্ডু প্রসাদ দেব, এখানে এটাই প্রসাদ দেয়, তাই আমিও আজকে একটু পায়েস বানাচ্ছি। সন্ধেবেলা হয়ে গেছে, তাই বাড়ির সমস্ত জায়গায় প্রদীপগুলি জ্বেলে নিয়েছি। আর এই যে দেখুন আমার ঘরটার ফ্রন্টটা আমি এরকমভাবে ডেকোরেট করেছি। এই যে এইগুলো না আমি আগের বছর কিনে এনেছিলাম। এই বছর সেরকম ডেকোরেশনের কিছু জিনিস কিনিনি, শুধুমাত্র ওই প্রদীপ ছাড়া। প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পর রঙ্গোলিটা যেন আরো সুন্দর লাগছে। এই যে এবার ফ্রন্ট সাইডের প্রদীপগুলো জ্বেলে নিয়েছি, আর সন্ধেবেলায় আজকে একটু ধুনো দিয়েছিলাম। আর এই যে দেখুন পুরো পাড়াটা কীরকম আলোয় আলোকিত হয়ে আছে। দিওয়ালিতে সব থেকে সুন্দর আমার এটাই লাগে, প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা জায়গা যেন নানা রঙের আলো দিয়ে রঙিন হয়ে ওঠে। চলুন এবার তাহলে এক এক করে বাড়ির ভেতরের মোমবাতিগুলিও জ্বালিয়ে নিই। বাড়ির সব জায়গায় প্রদীপ দিয়ে স্নান করে আর আমরা দুজনে রেডি হয়ে গেছি পুজোর জন্য। এই যে আজকে আমার লক্ষ্মী পুজোর প্রসাদ পায়েস আর লাড্ডু। আর এই পুজোর মন্ত্র আমি সেরকমভাবে তো জানি না, তো যেটুকু জানি সেটুকু দিয়েই মা লক্ষ্মীকে প্রসন্ন করার চেষ্টা করলাম। আর একটু আরতিও করলাম, তবে আরতির জন্য আমাকে একটু ইউটিউবের হেল্প নিতে হয়েছিল। পুজো
কমপ্লিট করে অল্প করে প্রসাদ নিয়ে আমরা এসেছি নিচে। এই আমাদের বাড়ির সামনের রাস্তাতে আজকে আমরা ফাটাবো বাজি, তাই সবাই নিচে এসেছি। হ্যাপি দিওয়ালি আনব, সে হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি সুমিত দাস, হ্যাপি দিওয়ালি। আমরা সবাই আজ এই হলো আমার এক বান্ধবী দিওয়ালি সেলিব্রেশন করবে বলে আমাদের বাড়িতে আজ এসেছে। দেখেছেন, এগুলি আমার প্রতিবেশীদের বাড়ি, কত সুন্দর সাজিয়েছে দিওয়ালির জন্য। প্রত্যেকটি বাড়িতে আলাদা রকম লাইট দিয়ে আলাদাভাবে সাজিয়েছে। দিল্লি এনসিআরে ফটকা ফাটানো ব্যান্ড থাকলেও এই দিওয়ালিতে সবাই একটুখানি ফটকার জোগাড় করেই নেয়। আর ফটকা ছাড়া কালী পুজোয় বলুন একটুও ভালো লাগে না। আমরাও ছোটোবেলায় অনেক ফটকা ফাটাতাম। আমার বাবা প্রায় এক ব্যাগ ফটকা নিয়ে আসতো আমাদের জন্য। আমরা পুরো কালী পুজোটা ভাইফোঁটা অবধি ফটকা ফাটাতাম। এখনও ওই দিনগুলো মনে পড়লে ভারী মজা লাগে। তবে আমি প্রতি বছর ফটকা কিনেই আনি। আর এই যে তুবড়ি, রোশনাই, এগুলো তো প্রতি বছর আমি জ্বালাই। দিওয়ালিতে একটু ফটকা না ফাটালে আমার আবার ঠিক দিওয়ালিটা দিওয়ালি বলে মনে হয় না। ছোটোবেলায় আমরাও ঠিক এমনি করে চরকিগুলো লাগিয়ে আর ঝাঁপাতাম। উনিও তাই এখনও তার ছোটোবেলাটা ভুলতে পারেননি। যেই চরকিটা শুরু হয়েছে ওনার মনটাও ওরকম ঝাঁপানোর জন্য শুরু হয়ে গেছে। দেখছেন এখনও শেষ হয়নি, প্রায় 2 ঘন্টা তো হয়ে গেল, এখনও তাদের রকেট ছেড়েই যাচ্ছে। আর এই যে রকেটগুলো না, এগুলো না খুব ভালো লাগে। একবার লাগিয়ে দিবেন আর একসঙ্গে 24টা রকেট থাকে, একটার পর একটা উপরে যাবে আর ফাটতে থাকবে। ওই যে দেখুন ওখানে ছাড়া হচ্ছে। এখন প্রায় রাত্রি 12:30 আর আমাদের ডিনার হয়ে গেছে। ডিনার করে আমরা একটু রেস্ট করে এবার যাচ্ছি আমরা কালীবাড়িতে। ওখানে আজকে থাকবো কিছুক্ষণ, কালী পুজো দেখবো। বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ কালকে আবার সকালবেলায় মিস্টার দাসের অফিস আছে। তো আমরা ওই 1-1.5 ঘন্টা বসবো আর চলে আসবো। আর ততক্ষণে যদি কালী পুজো শেষ হয়ে যায় তাহলে একটু প্রসাদও খেয়ে আসবো। কালীবাড়িটি আমার বাড়ির থেকে প্রায় ওই 5-6 কিলোমিটার দূরে। আমরা থাকি সেক্টর 42-এ আর এটি হলো সেক্টর 16। আর এই দেখুন কত সুন্দর বাড়িগুলো সাজিয়েছে, এখানেও খুব সুন্দর করে ডেকোরেশন করে। আর এই যে এটি কালীবাড়ি, ফরিদাবাদ কালীবাড়ি। আমাদের যে কোনো বাঙালি অনুষ্ঠানে আমরা এখানেই আসি। এখানে সবসময় সব রকমের বাঙালি পুজো হয় আর তারপরে ভোগ বিতরণ হয়। চলুন এবার ভিতরে যাওয়া যাক। কিছুদিন আগে এখানে দুর্গাপূজাও হয়েছিল। দুর্গাপূজায় আমরা 1 বছর ছিলাম, যে বছর আমরা এখানে গৃহপ্রবেশ করেছিলাম। আর তারপর তো দুর্গাপূজায় থাকা হয় না, বছরের একটাই সময় যখন আমরা অবশ্যই বাড়ি যাওয়ার চেষ্টা করি। তবে এখানে নেক্সট জগদ্ধাত্রী পুজোও হবে। দেখুন রঙ্গোলিটা কি দারুণ লাগছে না। আজ সকালেই এটা বানানো হচ্ছিল, তখন আসার কথা ছিল, কিন্তু বাড়িতে তো অনেক কাজ ছিল তাই আসা হয়নি। চলুন এবার মন্দিরের উপরে ওঠা যাক, এখন পুজো চলছে। মায়ের দর্শন করে নিয়েছি, এখন একটু বসে পুজো দেখব। তবে পুজো শেষ হতে আরও 1 ঘন্টা লাগবে পণ্ডিত মশাই বললেন। তো অতক্ষণ তো আর থাকা হবে না, তাই আজকে চলে যাব। কালকে আবার দুপুরবেলায় যখন প্রসাদ বিতরণ হবে তখন এসে প্রসাদ খেয়ে যাব। তাহলে ব্লগটি আজকে এখানেই শেষ করি। মা কালী সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এটাই কামনা করি। আর ব্লগটি যদি ভালো লাগে তাহলে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো আসি, বাই বাই।